পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। 6 মাসেই শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ। সার্বিক কাজের প্রায় 90% সম্পন্ন। নদী শাসনও এগিয়ে চলছে পুরোদমে। করোনাকালেই পোশাক রফতানি আয়ে ভিয়েতনামকে ছাড়ালো বাংলাদেশ। ঘুরে দাঁড়াতেও টিকে থাকাই চ্যালেঞ্জ। বাজার দখলের কৌশলে হতে হবে মনোযোগী। মা ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়ায় আজ থেকে 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা। নদীর বুকে আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযান। মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমের বাগান। যত্নে ব্যস্ত বাগানীরা। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম থাকায় বাম্পার ফলনের আশা। এবং করোনায় মিলছে না কাজ। কর্মসংস্থানের আশায় সুইডেনে পাড়ি জমানো প্রবাসীরা খালি হাতে ফিরছেন দেশে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে স্ল্যাব আর রেলিং নির্মাণ কাজের অগ্রগতির খবর। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে। এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এরই মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় 93%। নদী শাসনের কাজও বাকি 60% কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক্ট, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। করোনার মধ্যেই পোশাক রফতানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। একদিকে ব্রেক্সিট, অন্যদিকে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ। এসব বিষয় মাথায় রেখেই ইউরোপীয় ইউনিয়নের বাজার দখলে রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ের মধ্যেই রপ্তানি আয়ে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশের পোশাক খাত। জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC বলছে, 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $2 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। অথচ গত বছরের মে পর্যন্ত 1 বছরে পোশাক রপ্তানিতে $2.5 বিলিয়ন এগিয়ে ছিল ভিয়েতনাম।
এ খাতের ব্যবসায়ীরা বলছেন করোনাকালে সরকারের দেয়া বিশেষ আর্থিক সহযোগিতা বড় ভূমিকা রেখেছে ঘুরে দাঁড়াতে। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়েছিল সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে অনেক বেশিভাবে। কিন্তু এখন আবার সেকেন্ড ওয়েভের কারণে আগামীতে যদি টিকে থাকতে হয় আরও কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা এফটিএ সই করেছে, যেটা আমরা করতে পারিনি। ভ্যালু এডিশনেও তাদের থেকে পিছিয়ে আছে। ইজ অফ ডুইং বিজনেসেও কিন্তু ভিয়েতনাম এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 বিলিয়ন, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন জিএসপি সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। বাণিজ্য নেগোসিয়েশনের জন্য যে এক্সপার্টিস স্কিল গড়ে তোলা দরকার। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ক্ষতিকর ওয়েবসাইট থেকে শিশুদের নিরাপদ রাখতে ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। এজন্য ক্ষতিকর সাইট বন্ধ করার প্রযুক্তি ইন্টারনেট সেবাদানকারীদের কাছ থেকে বুঝে নেয়ার আহ্বান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। আইন অনুযায়ী তারা বিনামূল্যেই এই সেবা দিতে বাধ্য বলে জানান তিনি। নিত্যদিনের কাজে ইন্টারনেট এখন অপরিহার্য অনুষঙ্গ। চোখের সামনে অনলাইনে খুলে যাচ্ছে অনেক অজানা বিষয়, একই সঙ্গে বাড়ছে ঝুঁকি। বিশেষ করে পর্নো সাইট, বিডিং সাইট ও ক্ষতিকর গেম সাইট ব্যবহারে চরম ঝুঁকিতে আছে শিশুরা। না বুঝেই ইন্টারনেটের অনিরাপদ ব্যবহারের কারণে জড়িয়ে পড়ছে অন্ধকার ফাঁদে। এসব ঝুঁকি থেকে শিশুদের কিভাবে নিরাপদ রাখা যায় সে বিষয়ে নানা দিক নির্দেশনা নিয়ে ফেসবুক লাইভে আসেন বিটিআরসি চেয়ারম্যান। ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় ক্ষতিকর সাইট ও কন্টেন্ট ব্লক করার প্রযুক্তি, প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স বুঝে নিতে আহ্বান জানান অভিভাবকদের। ইন্টারনেট লাইন কানেক্টিভিটি নেবেন আপনার বাড়িতে, বাসায়, তখন কিন্তু আইএসপি সার্ভিস প্রোভাইডার সে আইনতভাবে বাধ্য যে আপনাকে এই জিনিসগুলো ইনফর্ম করা, জানানো যে আপনি কিভাবে আপনার ছেলে মেয়েকে নিরাপত্তা দিতে পারেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। সেটা ওখানে কিছু টেকনিক্যাল কিছু বিষয়ে সেখানে ইনবিল্ট আছে। ইন্টারনেট বা মোবাইলে সাইবার বুলিংয়ের শিকার হয়ে কখনো আত্মহত্যা করছে অনেক শিশু। তাই জটিল কোনো ডিভাইস শিশুদের না দেওয়ার পরামর্শ দিয়ে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা ও নজরদারি করারও আহ্বান জানান তিনি। সতর্ক থাকতে হবে ছেলেমেয়েরা অনলাইনে কি করছে, তাদের অপরিচিতদের সাথে অনলাইনে যোগাযোগ না করার জন্য এবং কিভাবে অনলাইনে নিরাপদ রাখবে নিজেকে সে বিষয়ে গাইড করার জন্য যা কিছু দরকার সবই করতে হবে। অপরিচিত বা সন্দেহজনক ওয়েব পেজে, ইমেইলে বা ফাইল কখনো খুলবে না, এটা একটু তাদের বলে দিতে হবে। বিটিআরসির হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10,64,00,000। ইউনিসেফের এক জরিপ অনুসারে 25% শিশু 11 বছর বয়সের আগে ইন্টারনেট জগতে প্রবেশ করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে সব আমের বাগান। মুকুলের মান বাড়াতে ও টেকাতে যত্নে ব্যস্ত বাগানীরা। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম থাকায় এবছর আমের বাম্পার ফলন হতে পারে বলে জানান ফল গবেষকরা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। ঋতুরাজ বসন্তের সবুজ সতেজ প্রকৃতিতে গাছে গাছে আমের মুকুল। সুসজ্জিত মুকুল বাড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আম ফুলের মিষ্টি মৌ মৌ গন্ধে ভাসছে চারপাশ। ফল গবেষণা কেন্দ্রের তথ্য বলছে এবছর মুকুলের অঙ্কুরকাল পেয়েছে অনুকূল আবহাওয়া, নেই পোকার আক্রমণও। ফলে জেলার 17,000 হেক্টর বাগান জুড়ে ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, হিমসাগর, মোহনভোগ ও আমরুপালি সহ গাছে এসেছে প্রায় 250 জাতের আমের মুকুল। তার পরিচর্যায় কীটনাশক ছিটিয়ে বাগান যত্নে মনোযোগী বাগান মালিকরা। বৃষ্টির পরিচালনা করছে, মুকুল যেন ভালো থাকে, আমদানি ভালো টিকে, এই জন্য কয়েকদিন পর আবার কিছু পাউডার মারতে হবে। এটা যদি এই সময়টা স্প্রেটা যদি না দেওয়া হয়, এটা আসলে আবশ্যিক, যদি না দেওয়া হয় তাহলে সাধারণত মুকুলগুলো নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে করোনার সংকটকাল কেটে ওঠা ও প্রাকৃতিক বৈরিতার মুখোমুখি না হওয়ায় এবার আমের দাম ও উৎপাদন নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। এই বছর আমাদের যত্ন ভালো হলে আমের উৎপাদন বেশি হবে আর কি। এভাবে যদি আবহাওয়া থাকে
তাহলে আমাদের মুকুলটা ভালোভাবে থাকবে। রমজানের পরে আমটা পাচ্ছি, এই জন্য মনে হচ্ছে এবার আমরা লাভবান হব ইনশাল্লাহ। তবে ফল গবেষকরা পরের ধাপগুলোতেও সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন। বাম্পার ফলনের প্রত্যাশী আমরা, কারণ প্রায় প্রতিটি গাছেই কিন্তু মুকুল দেখা যাচ্ছে। হপার পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ এই দুটি কিন্তু প্রত্যেক বছরই হয়। দুটি স্প্রে যদি কৃষক ভাইরা ঠিকমতো দিতে পারেন, অন্যান্য রোগ বা পোকার হাত থেকে আম রক্ষা পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ 6টি অভয়াশ্রমে 2 মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সকাল থেকে পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর সহ দেশের নদীগুলোতে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। কোনো নদীতে মাছ ধরার ট্রলার বা নৌকা চলাচল করতে দেখা যায়নি। মা ইলিশ রক্ষায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইলিশ গবেষকরা। তবে অবরোধ চলাকালীন পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে যাতে কেউ মাছ ধরতে না পারেন সেজন্য কঠোর অবস্থানের কথা জানিয়ে ইলিশ সম্পদ রক্ষায় সবার সহযোগিতা চেয়েছে মৎস্য বিভাগ। প্রায় 100 কিলোমিটার ধরে অবরোধ দিয়েছে। তা আমরা এই 2 মাসে আমরা নদীতে মাছ ধরতে নামবো না। আমরা সম্পূর্ণ নৌকা নিয়ে তীরে বাইরে রাখছি। আমরা 2 মাস পর আবার আল্লাহ যদি বাঁচায় আমরা নদীতে মাছ ধরিতে নামবো। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় আমরা বেকারভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে খুবই অসহায়। মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড সহ সকলেই সরকারের এই নির্দেশ বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে আছি। আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। আমাদের যে টাস্কফোর্স কমিটি আছে আমরা সবাই মিলে সভা করেছি এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি। গবেষণা হিসাবে যেটি আসছে প্রায় 37,800 কোটি জাটকা ইলিশ জনতা যুক্ত হয়েছে। এদের যথাযথ সুরক্ষা দিতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। নিষেধাজ্ঞা কার্যকরে বরিশালের কালাবদর নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। সেখানে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সোহাগ, ধন্যবাদ। বরিশালের কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছে। এই অভয়াশ্রমে অভিযান চালানোর সময় আমরা যেটা দেখতে পেয়েছি যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত সময়ে মাছ ধরার কারণে 4 জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। আর পুলিশ কিন্তু নৌপুলিশ যেটা দেখেছি যে গত রাতেই কিন্তু বরিশালের রূপাতলী এলাকায় জাটকা পরিবহনের দায় 3 জনকে গ্রেপ্তার করছে। এ পর্যন্ত এই শুরু থেকে আজকের গত রাত 12টা 1 মিনিটে শুরু হয়েছে। ইতিমধ্যেই এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে মৎস্য আইন 1950 এর ধারা অনুসারে কিন্তু আসলে এই অভিযান চালানো হচ্ছে এবং ইলিশ, জাটকা এগুলো রক্ষার জন্যই মৎস্য অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে এই মুহূর্তে বরিশালের কালাবদর নদীতে কোস্টগার্ড এবং নৌপুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এখানে মৎস্য অধিদপ্তরের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও কিন্তু রয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন এই অভিযান আজকে থেকে শুরু হয়েছে এবং 2 মাস ব্যাপী চলবে। এই সময় কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে মাছ ধরা যাবে না সেরকমের জায়গাগুলোতে, অর্থাৎ অভয়াশ্রমে, দেশে একটু জানিয়ে রাখি যে দেশে মোট 6টি অভয়াশ্রম আছে। এর মধ্যে 5টি অভয়াশ্রমে কিন্তু এই মুহূর্তে মাছ ধরা বন্ধ রয়েছে এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে 2 মাসের জন্য। এ সময় ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা কিন্তু বন্ধ থাকবে এবং এই সময় যদি কেউ মাছ ধরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, জেল এবং জরিমানা সব কিছুর ব্যবস্থা রয়েছে আইন অনুসারে। এবং সেই অনুসারেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌপুলিশ যে অভিযান চালাচ্ছে সেই অভিযানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জাল উদ্ধার করেছে এবং মোট 7 জনকে এ পর্যন্ত বরিশাল জেলায় গ্রেপ্তার করেছে। এই অভিযান কিন্তু আগামী 2 মাস চলবে। এই অভিযান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে মৎস্য অধিদপ্তর। তো এই ছিল মোটামুটি বরিশালের কালাবদর নদীতে যে অভিযান চলছে তার সর্বশেষ তথ্য। জাটকা নিধন বন্ধে বরিশালের অভিযানের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ টুগেদারনেস ফর হাই পারফরমেন্স অ্যাট GUB শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিং এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি বক্তব্য রাখেন। এই ওয়ার্কশপে মোবাইল প্লেনারি, টাওয়ার বিল্ডিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। রংপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুরু হয়েছে খামার যান্ত্রিকীকরণের 3020 প্রকল্প। রংপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের কর্মসূচি সম্পর্কে জানাতে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাহুল ইসলাম। এছাড়াও কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমা দিবস 2021 উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর আমরা আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। তার সারা জীবনের সংগ্রামই ছিল এদেশের দুঃখী মানুষের জন্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনকে সুসংগঠিত করবার জন্য 1957 সালে তিনি যখন মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ নিয়েছিলেন দলকে সুসংগঠিত করবেন। কিন্তু 1958 সালে 7ই অক্টোবর আইয়ুব খান, তখনকার পাকিস্তানের সেনাপ্রধান, সে ক্ষমতা দখল করে এবং নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, মার্শাল ল জারি করে। 11ই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং 12ই অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিনি 1 বছরের উপর বন্দী ছিলেন। 1959 সালের 17ই ডিসেম্বর তিনি মুক্তি পেয়েছিলেন, সেটাও মানে রিট পিটিশন করে কোর্টের অর্ডারে। কিন্তু সে সময় সমস্ত রাজনীতি নিষিদ্ধ ছিল, দল নিষিদ্ধ ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকার বাইরে যেতে হলে তখন থানায় বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে রিপোর্ট দিতে হতো বা তাদের পারমিশন নিয়ে যেতে হতো, এমনি একটি অবস্থা তখন বিরাজমান। কিন্তু সেই সময় তিনি তখন ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা ছিল আলফা ইন্স্যুরেন্স কোম্পানি, সেই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির বাংলাদেশ অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বলতে গেলে আমাদের জীবনের জন্য সেটা সময়টা কিন্তু সবথেকে একটা চমৎকার সময় ছিল, কারণ আমার আব্বা নিয়মিত চাকরি করছেন, বেতন পাচ্ছেন, ভালোভাবে থাকার একটা সুযোগ হচ্ছে। সেই সময় এই ধানমন্ডির জায়গাটা 2টি কামরা আমার মা তৈরি করে এবং 61 সালের শেষের দিকে আমরা সেখানে চলে আসি। 62 সাল পর্যন্ত এরকম একটা সময় চলে। 62 সালে আবার তিনি গ্রেপ্তার হন। তবে তিনি এই বিমা কোম্পানিতে থাকার ফলে যেটা হয়েছিল, বিমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ পেতেন, যে সুযোগে তিনি ধীরে ধীরে আমাদের যেমন সংগঠনের কাজ করা অথবা মানুষকে উদ্বুদ্ধ করা এবং এই বিমা শিল্পে আমাদের দলের বহু লোককে তিনি কাজ করার সুযোগ দিয়েছিলেন। এবং এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি কিন্তু তাজউদ্দিন সাহেবকেও নিয়ে আসেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকান এবং সেই সঙ্গে মোহাম্মদ হানিফ, তাকে পিএ হিসেবে নিয়ে আসেন এবং এখানে বসেই কিন্তু তিনি 6 দফা রচনা করেছিলেন। কাজে এটা শুধু মানে একটা বিমা কোম্পানি না, আমাদের রাজনৈতিক জীবনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে তিনি যখন বিমা কোম্পানির দায়িত্ব নেন, বিমাকে আমাদের বাঙালিদের মধ্যে অনেকটা উৎসাহিত করান। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিমার সঙ্গে যারা সম্পৃক্ত, তারা এই 1 মার্চ যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমা কোম্পানিতে যোগ দিয়েছেন, সেই দিনটিকে মুজিব বর্ষ হিসেবে মানে বিমা দিবস হিসেবে, জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করেছেন। আর এবারের বিমা দিবসের যে প্রতিপাদ্য বিষয় নেওয়া হয়েছে সেটা হলো মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার। এই প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি এবং সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে, মানুষের মাঝে সচেতন হবে, বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে।
এবং এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি যে আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন যে মানুষের মাঝে সচেতনতাটা বৃদ্ধি করতে, কারণ আমাদের দেশের মানুষের মানসিকতা আছে কিছুটা, সেটা হলো অনেকেই যেমন যে বিমার যে প্রিমিয়ামটা দিতে হয় ওইটুকু টাকা দিতে হয় এটুকু তারা খরচ করতে চান না। পরে যখন একটা দুর্ঘটনায় পড়েন তখন এর গুরুত্বটা বুঝেন। যাক, জাতিপিতা এই ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা করেন এবং স্বাধীনতার পর তিনি বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন, কারণ এখানে এই সমস্ত কোম্পানিগুলি পাকিস্তানিদের মালিকানা ছিল, কাজে সেগুলি প্রায় মানে অকেজ অবস্থা পড়েছিল। তিনি স্বাধীনতার পরপর 1972 সালে প্রায় 49টি দেশি বিদেশি বিমা কোম্পানিকে জাতীয়করণ করেন এবং সেগুলিকে তিনি সুরক্ষিত করার ব্যবস্থা নেন এবং সুরমা, রূপসা, তিস্তা, কর্ণফুল নামে 4টি বিমা কর্পোরেশন গঠন করেন। এর সঙ্গে 4টি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জাতীয় বিমা কর্পোরেশনও তিনি গঠন করেছিলেন। পরবর্তীকালে অল্প সময়ের মধ্যে দেশের বিমা শিল্পের উন্নয়নের প্রয়োজনে ইন্স্যুরেন্স কর্পোরেশন আইন 1973 প্রণয়ন করেন এবং এই 5টি কর্পোরেশনকে ভেঙে লাইফ বিমা সেবা প্রদানের জন্য জীবন বিমা কর্পোরেশন এবং নন লাইফ বিমা সেবা প্রদানের জন্য সাধারণ বিমা কর্পোরেশন নামে 2টি পৃথক বিমা কর্পোরেশন গঠন করেন, যা আজও এদেশে বিদ্যমান রয়েছে। আর এই বিমা প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করবার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিমা অধিদপ্তর গঠন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, কারণ ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দক্ষ করে গড়ে তোলা বা ট্রেনিংয়ের ব্যবস্থা দেওয়ার জন্য এই ব্যবস্থা তিনি নেন, যা আমাদের দেশে বিমা শিল্পের প্রসার ঘটানোর জন্য এখনও কার্যকর রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার উপর ছিল একটি প্রদেশ। এই প্রদেশকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত করা এবং সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠা বা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা একটা শূন্য থেকে যাত্রা তিনি শুরু করেছিলেন। মাত্র 3.5 বছর সময় পান। দেশের একটা রাষ্ট্র গঠনের যা যা প্রয়োজনীয় প্রতিটি প্রতিষ্ঠানে তিনি ভিত্তিটা তৈরি করে দিয়ে যান এবং অর্থনৈতিক অগ্রগতিও বাংলাদেশ শুরু করে। যখনই একটু দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসে বা সেই যুদ্ধের ভয়াবহতা মানুষ কাটিয়ে ওঠে, ঠিক সেই সময় আসে চরম আঘাত 15 আগস্ট। শুধু রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে না, আপনারা জানেন যে আমাদের পরিবারের সকল সদস্য, আমি আমার ছোটো বোন ছাড়া, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা জীবনে যে সব কিছু হারিয়েছি তা না, বাংলাদেশের মানুষও কিন্তু হারিয়েছে তাদের সম্ভাবনা, তার জীবন মান উন্নত করার সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, সব কিছুই কিন্তু নস্যাৎ হয়ে যায়। 96 সালে আমরা সরকার গঠন করি, তখন থেকে আমরা কিছু পদক্ষেপ নিই আবার মানুষের সেবা করার। আর 2009 যখন দ্বিতীয়বার আমরা সরকারে আসি, তখন আমরা অনেকগুলি সংস্কারমূলক কাজে হাত দিই। যেমন পুরাতন বিমা আইন, যেটা 1938 সালে ছিল, আমরা সেটা রহিত করে দিয়ে 2010 সালে আমরা সময়োপযোগী বিমা আইন প্রণয়ন করি এবং বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010ও আমরা প্রণয়ন করি এবং তৎকালীন বিমা অধিদপ্তরকে বিলুপ্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়, যাতে এটা আরও শক্তিশালী হয়। জাতীয় বিমা নীতি 2014 আমরা প্রণয়ন করি এবং এর বাস্তবায়নের মাধ্যমে বিমা খাতে বিকাশে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই এবং বিদেশগামী বাংলাদেশি কর্মী যারা প্রবাসে কাজ করতে যায় তাদের জন্য বিমা, কর্মী বিমা, প্রবাসী কর্মী বিমা, বন্যা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবেলায় হাওর এলাকা বা বন্যা কবলিত এলাকায় স্বল্প পরিসরে আমরা আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বিমা চালু করেছি। তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরও ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরও সৃষ্টি হবে। আমরা চাই বিমা সম্পর্কে মানুষ আরও আস্থাশীল হোক এবং যার জন্য আমাদের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ যে গ্রহণ করেছেন তা আরও কার্যকর করা দরকার, যাতে বিমার পরিধি বৃদ্ধি পায় এবং মানুষের এটা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
এবং বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা বৃদ্ধি ও অটোমেশনের জন্য 632 কোটি টাকার একটি প্রকল্পের গ্রহণ করেছে এবং তার কাজ চলমান রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্পন্ন ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম পদ্ধতি চালু করেছে। উক্ত পদ্ধতি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সবথেকে যেটা অভাব সেটা হচ্ছে আমাদের কোনো অ্যাকচুয়ারি নেই। আমরা এই বীমাটাকে আরও শক্তিশালী করবার জন্য অ্যাকচুয়ারি আমরা লন্ডন থেকে একজনকে নিয়ে এসে এখানে দিয়েছিলাম। আর এখনও আসলে আমাদের যারা এ ব্যাপারে পড়াশোনা করে তারা পড়াশোনার সাথে সাথে বিদেশে চাকরি পেয়ে যায় আর দেশের কথা ভুলে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা একটা মানে বীমাকে আরও দক্ষ করতে হলে অ্যাকচুয়ালি একান্তভাবে প্রয়োজনীয়। সেই জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই অ্যাকচুয়ারি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব বা আমাদের পক্ষ থেকে আমরা নেব এবং তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে এবং তাদের এটাই থাকবে যে আমি জানি ওখানে যদি তারা শিক্ষা নেয় ওখানেই অনেক বড় মাপের চাকরি পেয়ে যাবে, কিন্তু এখানে তাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে তার দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবে। তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব, এই সিদ্ধান্তটাও আমরা নিয়েছি। কাজে আমি মনে করি যে ইতিমধ্যে আমরা 5 জন শিক্ষার্থী সুনির্দিষ্ট করেছি যাদেরকে প্রাথমিকভাবে পাঠাবো এবং এই অ্যাকচুয়ারির উপর শিক্ষা গ্রহণ এবং তাদের ফিরে এসে এই বীমা শিল্পে তারা কাজ করবেন এবং দেশের জন্য আরও বেশি দক্ষ মানুষ তৈরি করবে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা বীমা, বঙ্গবন্ধু সুরক্ষা বীমা, বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স নামে 3টি বীমা প্রচলন করেছে। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অভিভাবকদের অকাল মৃত্যুতে বা শারীরিক অক্ষমতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই নিশ্চয়তা দেবে এই বঙ্গবন্ধু শিক্ষা বীমা এবং এটা খুব প্রয়োজন, এটা উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রয়োজন। এর আওতায় বার্ষিক 85 টাকা দিয়ে 3 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা এর পলিসি গ্রহণ করতে পারবে। কাজেই আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আর এর ফলে পড়াশোনার জন্য আর কোনো মানে অর্থের অভাব কারো হবে না এবং এটাকে এমনভাবে আপনাদের করতে হবে যেন একটা মা মানে ধরেন একটা নতুন বিবাহিত কাপল মানে স্বামী তারা কিন্তু তখন থেকে তাদের সন্তান হলে তারা ভবিষ্যতে একটা বীমা করবে যার মাধ্যমে আর সন্তান পড়াশোনা করতে পারবে, সন্তান বড় হতে থাকবে, সাথে সাথে বীমার প্রিমিয়ামেও টাকা বাড়তে থাকবে এবং তার একবার শিক্ষা সমাপন হওয়া পর্যন্ত যেন সে এই সুযোগটা পেতে পারে সেইভাবে একটা ব্যবস্থা করে সেইভাবে পলিসি তৈরি করতে হবে যেন পূর্ব থেকেই মানে বাবা মা একটা ব্যবস্থা নিতে পারে, সেটা আপনারা করবেন বলে আমি আশা করি। আর বঙ্গবন্ধু সুরক্ষা বীমা এর মাধ্যমে আমরা মাত্র 100 টাকা প্রিমিয়াম প্রদান করে 2 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল হেলথ কাভারেজ পাওয়া যাবে। অন্যদিকে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান বীমা করে বার্ষিক 285 টাকা প্রিমিয়াম দিয়ে একজন খেলোয়াড় জীবনের সার্বিক ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বীমা মূলত একটা সেবামূলক পেশা। বীমা সেবাকে জনপ্রিয় করা সহ এটিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি বেসরকারি বীমা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীমা কোম্পানিগুলোকে বীমা সেবা প্রদান করতে হবে। তবে এ বিষয়ে একটা কথা একটু আমি বলতে চাই যে যারা বীমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের একটি বিষয় একটু সতর্ক থাকা উচিত, কারণ আমাদের দেশের মানুষের কিছু অভ্যাস আছে। তাদের ব্যবসা করতে যেয়ে তারা শুধু হয়তো বীমা তারা করছেন কিন্তু অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বীমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে
যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। কাজে এখানে যে দুর্নীতিটা, এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে। সেই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন বলে আমি আশা করি। কারণ এটা একটা মানুষের সেবা দেওয়া, আর মানুষ একটা আমানত রাখছে, কিন্তু সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তারপর আমি বলবো যে কোনো দুঃসময়ে বিমা থাকাটা যে অনেক সুবিধা মানুষ পায়, এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করা দরকার। কারণ মানুষকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যাই করুক বা নিজের জীবন বিমা বা সব কিছুই তারা কিন্তু নিজেরা করবেন। তো এ ব্যাপারে আরও ব্যাপক প্রচার একান্তভাবে দরকার বলে আমি মনে করি। আর বিমার দাবি নিষ্পত্তি থেকে ক্ষেত্রে আমি যেটা বললাম, এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এটা প্রচারটা খুব বেশি দরকার। গ্রাহকরা বিমা ক্ষেত্রে প্রিমিয়ামটা যাতে সঠিকভাবে দেন সেটাও যেমন প্রয়োজন, আবার বিমার টাকাও যেন সঠিকভাবে পান সে বিষয়ে যত্নবান হওয়া একান্তভাবে প্রয়োজন। আমি এটুকু বলবো যে এখন তো অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, আপনারা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন এই বিমা সেবা দেওয়ার জন্য, যেটা মানুষকে আরও সহজ করে দেবে প্রিমিয়াম দেয়া থেকে শুরু করে অন্য সর্বক্ষেত্রে। আর সেই সাথে সাথে কার কতটুকু ক্ষতি হলো সেই ক্ষতিটাও যাচাই করা এবং সেই পরিমাণ অর্থজনিত পায় সেটাও দেখা। এখন কিন্তু আমরা এই আধুনিক প্রযুক্তিও সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারি বা তার উপর নির্ভর করতে পারি। তো সেই দিকেও আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা সত্যি কথা বলতে কি, এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে আজকে আপনাদের সঙ্গে অন্তত এখানে একটু কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু আমি আরও খুশি হতাম যদি আমি নিজে উপস্থিত থাকতে পারতাম, এবং যাদেরকে সম্মাননা দেওয়া হলো তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং শিক্ষা বিমা যারা পেল আমাদের ছাত্রছাত্রীরা তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে দুঃখ আমার এটুকু থাকলো যে আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না, কারণ এই করোনা ভাইরাসের কারণে আমি আসলে একরকম বন্দি জীবনই বলতে পারেন। কারণ আমি একা যদি কোথাও যেতে যাই, হাজার লোক সেখানে সম্পৃক্ত হয়, কাজে প্রত্যেকের জীবন একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো আমার নিজের জন্য তো আমি অন্যের জীবনটাকে ঝুঁকিতে ফেলতে পারি না, সেই জন্য এটাই মেনে নিয়েছি। তবে আশা করি করোনা ভাইরাসের টিকা আমরা দিতে শুরু করেছি, আমরা এই করোনা ভাইরাস থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবো বা সারা বিশ্ব মুক্তি পাক। আর এই করোনার কারণে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও আত্মার মাগফিরাত এবং শান্তি আমি কামনা করি, আর তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আমি সবাইকে অনুরোধ করব, আমরা টিকা দিচ্ছি কথা সত্যি, কিন্তু টিকা নেওয়ার পরেও আপনাদেরকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরা, হাত পরিষ্কার করা, নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখা, খোলা বাতাসে চলা, একটু রোদ এবং খোলা জায়গায় যত বেশি থাকবেন ততই সুরক্ষিত থাকতে পারবেন। কাজে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই দোয়া করি। আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষ ভালো থাকুক, আর আমরা যে উন্নয়নশীল দেশ হয়েছি এই ধারাবাহিকতা বজায় রেখে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমরা সফল করব। আমি এই কথা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিমা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।